চেলানি বললেন ১২ বছরের সর্বোচ্চ, অথচ বিজনেস স্ট্যান্ডার্ড কি বলছে? এখানে কি বড় কোনো পার্থক্য আছে? এখানেই চেলানির দাবির সাথে তথ্যের সবচেয়ে বড় অমিলটা ধরা পড়ছে, যেমনটা ইউটিউব ভিডিওতে দেখানো হয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী জুলাই 2025-এ পয়েন্ট টু পয়েন্ট সিপিআই মানে ভোক্তা মূল্য সূচক ছিল 8.55%। 8.55%? হ্যাঁ, আর তার ঠিক এক বছর আগে মানে জুলাই 2024-এ যখন শেখ হাসিনার সরকার ছিল তখন এই হার ছিল 11.66%। ওহ, তার মানে তো কমেছে। ঠিক তাই। ইউটিউব ভিডিওর বিশ্লেষক এই ডেটাটাই তুলে ধরে স্পষ্টভাবে বলছেন, মুদ্রাস্ফীতির চূড়াটা কিন্তু নতুন সরকারের সময় ছিল না, বরং আগের সরকারের শেষ দিকে ছিল। এরপর মুদ্রাস্ফীতি আসলে কমেছে। কাজেই চেলানির ১২ বছরের সর্বোচ্চ দাবিটা তথ্যের সাথে একেবারেই মিলছে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তার মানে ডেটা সামনে আনলে পুরো ছবিটাই পাল্টে যাচ্ছে। আচ্ছা, রপ্তানি খাতের কি অবস্থা? ওটা তো অর্থনীতির একটা বড় চালিকা শক্তি। সেখানে কি ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে রিপোর্টে? হ্যাঁ, রপ্তানি খাতে বেশ ভালো একটা প্রত্যাবর্তন দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী 2024-25 অর্থ বছরে মোট পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় $48.28 বিলিয়ন। এটা তার আগের বছরের চেয়ে 8.6% বেশি। বাহ, 8.6% বেশি। হ্যাঁ, আর এই প্রবৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে বরাবরের মতোই আমাদের নিটওয়্যার আর তৈরি পোশাক খাত। এই কঠিন সময়েও রপ্তানির এই বৃদ্ধিটা অর্থনীতির জন্য পজিটিভ একটা দিক। এটা নিঃসন্দেহে দারুণ খবর। রেমিটেন্সের খবর কি? সেটাও কি এরকম আশার খবর শোনাচ্ছে? অবশ্যই, রেমিটেন্সের ক্ষেত্রে তো রীতিমতো রেকর্ড হয়েছে। 2024-25 অর্থবছরে দেশে মোট রেমিটেন্স এসেছে প্রায় $30.33 বিলিয়ন। শুধু তাই না, এই অর্থবছরের মার্চ মাসেই এক মাসে ঐতিহাসিক রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে প্রায় $3.3 বিলিয়ন। প্রবাসীরা যে টাকাটা পাঠাচ্ছেন সেটা অর্থনীতিকে চালু রাখতে বিরাট সাহায্য করছে। দারুণ। এই যে শক্তিশালী রপ্তানি আয় আর রেকর্ড রেমিটেন্স, এই দুটো মিলে নিশ্চয়ই বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর একটা ভালো প্রভাব ফেলেছে। কারণ একটা সময় তো রিজার্ভ কমে যাওয়া নিয়ে বেশ চিন্তা তৈরি হয়েছিল। আপনি একদম ঠিক পয়েন্টটা ধরেছেন। শেখ হাসিনা সরকারের শেষের দিকে তো দেশের রিজার্ভ $46 বিলিয়ন থেকে কমতে কমতে $20 বিলিয়নেরও নিচে নেমে গিয়েছিল। সেটা আসলেই চিন্তার কারণ ছিল। কিন্তু বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট আর কেন্দ্রীয় ব্যাংকের এখনকার তথ্য অনুযায়ী সেই অবস্থার উন্নতি হয়ে রিজার্ভ এখন অনেকটাই স্থিতিশীল। আচ্ছা, কতটা স্থিতিশীল? জুলাই 2025-এর শেষে কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে গ্রস রিজার্ভ ছিল 29.8 থেকে 31.8 বিলিয়ন ডলারের মধ্যে। অবশ্য আইএমএফের যে হিসাব পদ্ধতি মানে BPM6, হ্যাঁ, ব্যালেন্স অফ পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল 6ষ্ঠ সংস্করণ, এটা রিজার্ভ গণনার একটা আন্তর্জাতিক পদ্ধতি। সেই অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়ায় 24.8 থেকে 26.7 বিলিয়ন ডলারের মধ্যে। হিসাবে কিছুটা পার্থক্য থাকলেও মূল কথাটা হলো রপ্তানি বৃদ্ধি আর ভালো রেমিটেন্স প্রবাহের কারণে রিজার্ভের ওপর চাপ কমেছে। ইউটিউব ভিডিওতে জ্বালানি নীতি নিয়েও যেন কিছু বলা হচ্ছিল, বিশেষ করে সোলার পাওয়ার বা সৌর বিদ্যুৎ নিয়ে উদ্যোগের কথা। হ্যাঁ, ভিডিওতে এই বিষয়টাকে বেশ গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে। ওখানে উল্লেখ করা হয়েছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালী সরকার, তারা নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌরশক্তির দিকে বেশ মনোযোগ দিয়েছে। যেমন জুন 2025-এ একটা নির্দেশনা দেয়া হয়েছে যে সব সরকারি, আধা সরকারি ভবন, স্কুল, হাসপাতাল, অফিস এগুলোর ছাদে বাধ্যতামূলকভাবে সোলার প্যানেল বসাতে হবে। ও, এটা তো বেশ বড় একটা উদ্যোগ। হ্যাঁ, এবং ইউটিউব ভিডিওর বর্ণনাকারী এটাকে খুব সময়োপযোগী আর পজিটিভ একটা পদক্ষেপ হিসেবে দেখছেন। তার মতে এর ফলে একদিকে যেমন জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমবে, মানে ভিডিওতে আদানির মতো উৎসের ওপর নির্ভরতা কমানোর কথাও একটু ইঙ্গিত করা হয়েছে, যা আগে সমালোচিত ছিল। তেমনি মূল্যবান বৈদেশিক মুদ্রাও বাঁচবে, আর এটা ক্লিন এনার্জি খাতে বেসরকারি বিনিয়োগকে উৎসাহ দেবে। ভিডিওতে এমনকি পাকিস্তানের উদাহরণও টানা হয়েছে। সেখানে নাকি অনেকে ছাদে সোলার প্যানেল বসিয়ে নিজেদের বিদ্যুৎ নিজেরাই তৈরি করছে। সেই মডেলটা এখানেও অনুসরণ করা যেতে পারে। তার মানে সার্বিকভাবে যদি দেখি, বিজনেস স্ট্যান্ডার্ডসের রিপোর্টটা চেলানির লেখার ঠিক উল্টো একটা ছবি দিচ্ছে। মানে একটা চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়ানো এবং ভবিষ্যতের জন্য আশাবাদী একটা চিত্র। একদম তাই।
রিপোর্টটার উপসংহার বেশ আশাবাদী। সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সামনে এখন আরও দ্রুত এবং আরও বেশি মানুষকে অন্তর্ভুক্ত করে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ আছে। তারা অনুমান করছে 2025-26 অর্থবছরের মধ্যেই দেশের অর্থনীতির আকার $500 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। 500 বিলিয়ন। হ্যাঁ, রিপোর্টে আরও জোর দেওয়া হয়েছে ভালো মানের প্রবৃদ্ধি অর্জন, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা, সবুজ এবং ডিজিটাল ভ্যালু চেইনের সাথে আরও বেশি যুক্ত হওয়া, আর সামাজিক গতিশীলতা বাড়ানোর উপর। রিপোর্টের শেষের কথাটা বেশ মনে রাখার মতো। গত একটা বছর নাকি প্রমাণ করেছে যে বাংলাদেশের জন্য স্থিতিশীলতা শুধু একটা চাওয়ার জিনিস না, এটা অর্জন করার মতো একটা বাস্তব ক্ষমতাও। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, ব্যাপারটা দাঁড়াচ্ছে এর ওপর। একদিকে ব্রহ্মাচালানির লেখা, যেটা কোনো সুনির্দিষ্ট ডেটা ছাড়াই একটা চরম ভীতিকর ছবি আঁকছে এবং কিছু ক্ষেত্রে ভুল তথ্যও দিচ্ছে, যেমন নির্বাচনের তারিখ বা মুদ্রাস্ফীতির শীর্ষবিন্দু নিয়ে। এর লক্ষ্য হয়তো একটা বিশেষ রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করা। এবং ঠিক তার উল্টো দিকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট, যেটা স্থানীয় তথ্যের ভিত্তিতে পরিসংখ্যান ব্যবহার করে দেখাচ্ছে যে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পরেও অর্থনীতি একেবারে ভেঙে পড়েনি,